এখনকার দিনে আমরা চারিদিকে এত স্টিমিউলাসে ঘিরে থাকি, তাই না? কোথাও ভিডিও, কোথাও লাউড মিউজিক, কোথাও কনস্ট্যান্ট নোটিফিকেশনস। মাঝে মাঝে মনে হয় যেন শুধু কান দিয়ে শুনে কিছু একটা অনুভব করার যে আনন্দ, সেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু ভাবুন তো একবার, এমন একটা সময়ের কথা যখন এন্টারটেইনমেন্ট মানে ছিল কেবল একজনের কণ্ঠস্বর। কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর না, কোনো স্পেশাল এফেক্টস না, শুধু একটা মানুষ, তার বলার ধরন আর আপনার ইম্যাজিনেশন। পুরো ব্যাপারটা ছিল একটা ক্রিয়েশন, ন্যারেটর আর লিসনারের মধ্যে। শোনানোর মধ্যে দিয়েই তৈরি হতো পুরো একটা জাগাত। আমরা সেই পুরনো স্টাইলটাকেই ফিরে পেতে চেয়েছি, একদম একদম অথেন্টিক, যেখানে সবকিছু আপনার মনের স্ক্রিনে তৈরি হবে। আর এই অনুভবের জন্য বাংলা সাহিত্যের থেকে ভালো আর কি হতে পারে? এত রকমের লেখা, এত ভাবনা, এর ভাণ্ডার তো শেষ হওয়ার নয়। তার মধ্যেও আমাদের বেশিরভাগের ছোটবেলার সাথে মিশে আছে একটা বিশেষ জিনিস, গোয়েন্দা কাহিনী। ওই যে বইয়ের পাতা উল্টে একটা রহস্যের মধ্যে ডুবে যাওয়া, প্রত্যেকটা ক্লু নিয়ে ভাবা, গোয়েন্দাদের সাথে সাথে নিজেও সলভ করা চেষ্টা করা, ওই ফিলিংটা, ওই থ্রিলটা আলাদাই। আর সেই গোয়েন্দাদের লিস্টে একদম প্রথমের দিকেই যাদের নাম আসে তারা হল পাণ্ডব গোয়েন্দা। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে, তাই না? বাবলু, বিলু, ভম্বল আর তাদের দুই সঙ্গী পাঁচু আর টিঙ্কু শুধু একটা গোয়েন্দা দল না, তারা একটা পরিবার। হাওড়ার সরগরম থেকে শুরু করে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তারা চলে যেতে পারে রহস্যের সন্ধানে। তাদের অ্যাডভেঞ্চারের সাথে ফ্রেন্ডশিপ আর বন্ধনের একটা মিষ্টি হাওয়া বয়ে চলে সবসময়। এই অদ্ভুত টিমটির সৃষ্টিকর্তা হলেন ষষ্ঠীপদা চট্টোপাধ্যায়। উনি আমাদের এমন কিছু ক্যারেক্টার উপহার দিয়েছেন যারা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে আমাদের বন্ধু হয়ে গেছে। উনি শুধু রহস্য তৈরি করেননি, তৈরি করেছেন কিছু জীবন্ত মুহূর্ত। আজকে আমরা সেই পাণ্ডব গোয়েন্দার সাথেই আর একটা অভিযানে বেরোব, তাদের দ্বিতীয় অভিযান। অনেকেই হয়তো প্রথম অভিযানের পর অপেক্ষায় ছিলেন যে এর পর কি হবে, বাবলু, বিলুরা আবার কোন নতুন জালে জড়িয়ে পড়বে। তো আজকের আখ্যান হল পাণ্ডব গোয়েন্দা দ্বিতীয় অভিযান, জিপসি রহস্য। নামটা শুনেই একটা আনাচে কানাচে ঘুরে বেড়ানোর গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? যাযাবর জীবন, ক্যাম্প ফায়ার, অজানা গান, আর তার আড়ালে লুকিয়ে থাকা কোনো একটা মিস্ট্রি। জিপসি, তাদের জীবন ধরাবাঁধা নিয়মের বাইরে। আর পাণ্ডব গোয়েন্দা যখন সেই রহস্যময় জাগাতে পার রাখবে, তখন কি হবে? কি লুকিয়ে আছে তাদের জন্য? চলুন সব কটা প্রশ্নের উত্তর খুঁজতে বেরোনো যাক। কানটা খোলা রাখুন আর মনটাকে ছুটিয়ে দিন কল্পনার রাজ্যে। শুরু হচ্ছে জিপসি রহস্য। একদিন বিকেলবেলা মিত্তিরদের বাগানে খেলা করছিল পাণ্ডব গোয়েন্দারা। চারদিক বেশ শান্ত। এমন সময় হঠাৎ গুলঞ্জ গাছের ডাল থেকে কে যেন বলে উঠল, চোর, চোর! সেই ডাক শুনেই পঞ্চু ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল। বাবলু অবাক হয়ে বলল, ব্যাপারটা কি বলো তো? বাচ্চু বিচ্চু প্রায় একসঙ্গেই বলে উঠল, আরে কি চমৎকার একটা কাকাতুয়া পাখি রে! বাবলুদা, শিগগির ধরো পাখিটাকে। বাবলু অবাক, এই জঙ্গলে কাকাতুয়ার বাসা জানত না তো। বিলু বলল, এটা অসম্ভব, কাকাতুয়া পাখি তো এখন রেয়ার হয়ে গেছে, যাও বা পাওয়া যায় তারও মার্কেটে অনেক দাম। বাবলু মাথা নেড়ে বলল, এ নিশ্চয়ই কারুর পোষা পাখি। ভম্বল আর স্থির থাকতে পারছিল না। যারই হোক, ধরতেই হবে পাখিটাকে। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে, ঘেউ ঘেউ ঘেউ। ভম্বল বলল, তুই পঞ্চুকে ধরে থাক বাবলু, আমি পাখিটাকে কায়দা করি, না হলে ওর চেঁচানিতে উড়ে যাবে। কিন্তু কথাটা শেষ হতে না হতেই পাখিটা উড়ে গেল। খুব বেশি দূরে যেতে পারল না। খানিকটা গিয়ে একটা ঝোপের ওপর ছোট্ট একটা ডালে গিয়ে বসল। ভম্বল ফিসফিস করে বলল, তোরা কেউ আসবি না, আমি পিছু নিচ্ছি, ওটাকে ধরতে না পারলে আমার মনে শান্তি আসবে না। এই বলে ভম্বল ছুটল ঝোপটার দিকে।
পাখিটা আবার উড়ল, আরেকটু দূরে গিয়ে বসল একটা টগর ফুলের গাছে। ভোম্বল সেখানে যেতেই পাখিটা আবার ফুরুত। এইভাবে পাখিটার পিছু নিতে নিতে ভোম্বল একেবারে বাগানের শেষ মাথায় গিয়ে পৌঁছল। ওখানে একটা মস্ত কাঁঠাল গাছ। সেই গাছের ঘন ডালপালার আড়ালে গিয়ে পাখিটা লুকিয়ে পড়ল। ভোম্বল তখন ভীষণ ক্লান্ত, কিন্তু পাখিটার লোভ সে ছাড়তে পারছিল না। একটু একটু করে ডাল বেয়ে গাছের মগ ডালের দিকে উঠতে লাগলো সে। ওই তো দেখা যাচ্ছে পাখিটাকে, কেমন নিশ্চিন্তে বসে আছে। ধূর্ত বেড়ালের মতো চুপিসারে ভোম্বল পকেট থেকে রুমালটা বের করে যেই না ধরতে যাবে, দুষ্টু পাখিটা ক্যাঁ ক্যাঁ করে উঠে উড়ে ফুরুত। বাগান পেরিয়ে একেবারে প্লাস্টিক ফ্যাক্টরির দোতলার বারান্দায় গিয়ে বসল পাখিটা। আর সেদিকে তাকাতেই ভোম্বলের চক্ষু স্থির হয়ে গেল। সে দেখল এক বিজাতীয় চেহারার লাল মুখ বারান্দার থামের আড়াল থেকে এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। সে এমন এক দৃষ্টি যা দেখে ভোম্বলের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। এ মুখ অমানসিক, ভৌতিক ছাড়া আর কিছুই নয়। এই কথা মনে হতেই ভোম্বল সুরসুর করে গাছ থেকে নামল। তারপর একেবারে তীর বেগে ছুটতে শুরু করল পোড়ো বাড়ির দিকে, যেখানে বাকিরা ওর জন্য অপেক্ষা করছে। পরদিন সকালবেলা প্রত্যেকটা খবরের কাগজে একটা চাঞ্চল্যকর খবর ছাপা হলো। তুলসী মিত্রির গার্ডেন লেনের এক বাড়িতে গভীর রাতে রহস্যজনকভাবে চুরি হয়েছে। টাকা আর সোনার গয়না মিলিয়ে প্রায় 20,000 টাকার মতো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এক্ষেত্রেও চোরের পায়ের ছাপ শুধুমাত্র ঘরে, বারান্দায় আর ছাদের ওপর পাওয়া গেছে, এর বাইরে আর কোথাও নয়। আর প্রথম খুনের পায়ের ছাপের সঙ্গে এই পায়ের ছাপ হুবহু মিলে যাচ্ছে। খবরটা পড়েই লাফিয়ে উঠল ভোম্বল। যাকে দেখে সে ভূত ভেবে ভয় পেয়েছিল, আসলে সেই লোকটাই যে খুনি, তাতে আর তার বিন্দুমাত্র সন্দেহ রইল না। ভাগ্যে পাখিটা উড়ে এসে চোর চোর বলে ডেকেছিল, তাই তো পাখিটাকে ধরতে গিয়ে আসল অপরাধীকে সে দেখে ফেলেছে। দৃশ্যটা মনে পড়লেই ভোম্বলের শরীরটা কেমন শিউরে উঠল। কি সাংঘাতিক সেই মুখ! ভোম্বল এক মুহূর্তেও দেরি করল না। বাচ্চু বিচ্চু আর বিলুকে নিয়ে সোজা চলে গেল বাবলুদের বাড়িতে। সবাই জড়ো হলো বাবলুদের ছাদে। কালকের ঘটনাটা ভোম্বল কাল রাতেই ওদের বলেছিল। শুনে সবাই খুব হেসেছিল, কিন্তু আজকের কাগজের খবরটা পড়ার পর আর কেউ হাসার সাহস পেল না। ভোম্বল বলল, এই কেসটা কি আমাদের হাতে নেওয়া যেতে পারে? বাবলু বলল, নিশ্চয়ই। খুনিকে যখন তুই দেখেছিস তখন তাকে চিনে ফেলতে আমাদের খুব একটা দেরি হবে না, ওকে আমরা ধরবই। বিলু বলল, দরকার হলে এ ব্যাপারে আমরা পুলিশেরও হেল্প নেব, পুলিশ তো আমাদের চিনে গেছে। বাবলু সায় দিল, ঠিক, কালকের ঘটনার কথা এখনই আমরা পুলিশকে গিয়ে বলি চল, তাতে খুনিকে ধরতে ওদেরও একটু সুবিধে হবে। সবাই তখন দল বেঁধে চলল থানার দিকে খুনির বর্ণনা দিতে। পঞ্চুও চললে ওদের সাথে। থানায় গিয়ে ভোম্বল সব কথা খুলে বলতেই ওসি অবাক হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার! তারপর জিজ্ঞেস করলেন, ঠিক কিরকম সময় দেখেছ বলো তো? আগে সন্ধ্যের মুখে, আর মুখটা কিরকম যেন আমাদের সাধারণ লোকের মুখের মতো নয়। ওসি গম্ভীর মুখে সব শুনলেন, যা যা নোট করার সব নোট করে নিলেন। তারপর বললেন, আমরা এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছি, যদি প্রয়োজন হয় তোমাদের ডাকব। তোমরা এখন থেকে চেষ্টা করবে সেই মুখ আর কখনো দেখতে পাও কিনা। যেই পাবে অমনি আমাকে জানাবে। যদি দূরে কোথাও দেখতে পাও তাহলে তাড়াতাড়ি ফোন করে সেই জায়গাটার নাম বলে দেবে, সঙ্গে সঙ্গে ধরবো ব্যাটাকে। আর তোমাদের নামও খবরের কাগজে ছাপিয়ে দেব। পাণ্ডব গোয়েন্দা নামটা দেখবে রাতারাতি ফেমাস হয়ে যাবে। ওরা থানা থেকে বেরিয়ে এক জায়গায় আসতেই একটা ডুগ ডুগ বাজনা শুনে থমকে দাঁড়ালো। আরও অনেকেও দাঁড়িয়েছে, ওরাও দাঁড়ালো। বাঁশ আর দড়ি দিয়ে একটা অংশ ঘিরে খেলা দেখাচ্ছে একজন ইরানি যাযাবর আর এক জিপসি মেয়ে। মেয়েটি ঘাগড়া উড়িয়ে অদ্ভুত কায়দায় অপূর্বভাবে নেচে চলেছে, আর ইরানিটা সেই নাচের তালে তালে ঢোল বাজাচ্ছে। পাশে একটা ছোট্ট তাঁবু, তার আশেপাশে কয়েকটা মুরগি ঘোরাঘুরি করছে। বেশ মোটাসোটা চেহালা মুরগিগুলোর। একটা ছাগল আর একটা কুকুরও বাঁধা আছে সেখানে।
হঠাৎ সেই মুরগিগুলোর দিকে ঘেউ 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 করে তেড়ে গেল পঞ্চু। আর যেই না যাওয়া, ইরানিদের কুকুরটাও দ্বিগুণ জোরে চেঁচিয়ে তার প্রতিবাদ করে উঠল। বাঁধা ছিল তাই রক্ষে, না হলে যা তেজি কুকুর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত। ইরানিটা ঢোল থামিয়ে একটা লাঠি হাতে তেড়ে আসলো পঞ্চুর দিকে। আর যেই না আসা, খুব কাছ থেকে লোকটার মুখ দেখেই চমকে উঠল ভম্বল। তারপর চুপি চুপি বাবলুর কানের কাছে মুখ এনে বলল, বাবলু, এই মুখই কাল আমি দেখেছি, এই সেই লোক। তাড়া খেয়ে পঞ্চু তখন পালিয়ে এসেছে, আর ভম্বল বাবলুর পিছনে এমনভাবে এসে দাঁড়িয়েছে যেন ইরানিটা ওকে দেখতে না পায়। লোকটা আবার ঢোল পেটাতে লাগলো। আবার শুরু হলো জিপসির নাচ। পাণ্ডব গোয়েন্দারা ওখান থেকে চলে এলো। খানিকটা দূরে এসে বাবলু বলল, তুই ঠিক বলছিস ভম্বল, এই সেই লোক? আমার এতটা ভুল হবে না বাবলু, এই সেই লোক। শুধু লোকটা এতক্ষণ পেছন ফিরে ঢোল বাজাচ্ছিল বলে আমি ওর মুখটা ভালো করে দেখিনি। বিনু বলল, এই লোকটা তাহলে খুনি বলতে চাস? ভম্বল বলল, খুনি কিনা তা বলতে পারি না, তবে কাল প্লাস্টিক ফ্যাক্টরির বারান্দায় এই মুখই আমি দেখেছি, এ মুখ আমি জীবনে ভুলব না। বাবলু বলল, তা যদি হয় তবে এই লোকটাই হত্যাকারী। বাচ্চু বিচ্চু বলল, তাহলে কি একবার থানায় গিয়ে জানিয়ে আসব? না, বাবলু তাদের থামিয়ে দিল। এখনই তার কোনো প্রয়োজন নেই। যেমন করে হোক চোরাই মাল আমাদের উদ্ধার করতেই হবে। আজ বিকেলবেলা আবার আসবো আমরা এখানে, আর দুপুরবেলা আমরা একবার স্পটে যাব। বেশ, তাই হবে। ভম্বল বলল, দুপুরবেলা প্লাস্টিক ফ্যাক্টরির মেন গেটের কাছে এসে দেখল গেট বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ। কালকের ওই ঘটনার পর আজ আর খোলা থাকতে পারে না। কিন্তু মুশকিল হলো ভেতরে ঢোকা কি করে? বাবলু বলল, এর ভেতরে ঢোকার একমাত্র উপায় আছে। বিলু জিজ্ঞেস করল, কি উপায়? মিত্তিরদের বাগানের পেছন দিক দিয়ে। কিন্তু সেখানে তো কোনো ফাঁক নেই। বাবলু হাসল। একটু বুদ্ধি খরচ করলেই ভেতরে ঢোকা যায়। যে গাছে ভম্বল উঠেছিল সেই গাছের ডালে একটা বেশ শক্ত মোটা লম্বা দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে নিচে নামা যায়। দি আইডিয়া, সবাই বলে উঠল। ভম্বল বলল, ঠিক আছে, তোরা যা, আমি এক্ষুনি আসছি আমাদের কুয়োর জল তোলার লম্বা নাইলনের দড়িটা নিয়ে। এই বলে ভম্বল চলে গেল। বাবলুরা তখন বাগানের শেষ মাথায় ওই কাঁঠাল গাছের ওপরে উঠেছে। এখান থেকে ফ্যাক্টরির বারান্দাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। চারদিক ঘেরা, নিচে ফ্যাক্টরি, ওপরে মালিক থাকেন। মেশিনের ঘর ঘর শব্দে ওপরের চিৎকারও কানে যাওয়ার কথা নয়। কি সাহস ব্যাটার! ভর সন্ধেবেলা দিব্যি এসে খুন করে গেল। একটু পরেই ভম্বল দড়ি নিয়ে এসে পড়ল। দড়ি ধরে পাঁচিল টপকে সবার আগে বাবলু নামল ভেতরে। তারপর পঞ্চুকে বেঁধে নামানো হলো। তারপর বাচ্চু বিচ্চু, সব শেষে বিলু আর ভম্বল। সবাই নেমে প্রথমে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো খুনি তার কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কিন্তু না, কোনো চিহ্ন কোথাও নেই। কি অদ্ভুত, কি রহস্যময় হত্যাকাণ্ড! একটা মানুষ খুন হলো, আততায়ীর পায়ের ছাপ পাওয়া গেল, অথচ সেটা শুধু ঘরের ভেতরে, ঘরের বাইরে কোথাও নয়। আততায়ী কি ম্যাজিক জানে? এমন সময় হঠাৎ পঞ্চু ঘেউ ঘেউ করে একটা ঝোপের দিকে ছুটে গেল। পঞ্চুর পিছু পিছু সবার আগে ছুটল বিলু। গিয়ে দেখল এক জায়গায় পঞ্চু মন দিয়ে কি যেন শুকছে। তাই দেখে সে ডেকে উঠল, এই দেখো বাবলু, এখানে কিসের যেন দাগ। বাবলু অনেকক্ষণ ধরে একজন গবেষকের মতো দাগগুলোর আশেপাশে লক্ষ্য করল। তারপর রায় দিল, এটা আততায়ীর কোনো চিহ্ন নয়। এখানে পুলিশ এসেছিল, চারদিকে বুটের ছাপ আছে। এ দাগ পুলিশের লাঠি ঠোকার। চলে আয়, একবার বারান্দার ওপরে উঠতে হবে আমাদের। বিচ্ছু বলল, কি করে উঠবে? চারদিকে তো তালা দেওয়া। পাইপ বেয়ে উপরে উঠব। তোরা একটু গেটের দিকে নজর রাখবি, যাতে কেউ এসে না পড়ে। বিলু বলল, এসে পড়বার ভয় নেই, কেননা মর্গ থেকে লাশ নিয়ে দাহ করে আসবে তো সব, কাজেই দেরি হবে। বাবলু নিশ্চিন্ত মনে পাইপ বেয়ে উপরে উঠল। উঠেই দেখতে পেল বারান্দায় পুলিশের পায়ের ছাপ, এবং এক কোণে অন্য একটি পায়ের ছাপ রয়েছে। ঘর বন্ধ। ও আস্তে আস্তে ছাদের সিঁড়ির কাছে গেল। তারপর দরজার খিল খুলে ছাদে উঠে চারদিক দেখতে লাগল খুনি ছাদ দিয়ে নেমেছে বা
পালিয়েছে কিনা। কিন্তু না, সেখানে আত্মাইর কোনো চিহ্নই সে দেখতে পেল না। হঠাৎ চিলেকোটার সিঁড়িতে একজোড়া পায়ের ছাপ সে লক্ষ্য করল, বেশ বড় বড় জুতোহীন পায়ের ছাপ। কেউ যেন এই সিঁড়িতে বেশ কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়েছে। বাবলু একটা ঝাঁটাকাঠি কুড়িয়ে সেই ছাপটার মাপ নিয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে অপর ছাপটার মাপ মিলিয়ে দেখল। হুবহু একই ছাপ, একই মাপ। কাঠিটা নিয়ে আবার পাইপ বেয়ে ধীরে ধীরে নেমে এলো সে। তারপর বলল, আমাদের প্রাথমিক তদন্ত শেষ, এবার চল সস্থানে প্রস্থান করি। এই বলে ওরা সেই ঝুলনো দড়ির কাছে গেল। কিন্তু এ কি, দড়ি কোথায়? ওরা উপর দিকে তাকিয়ে দেখল গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধা দড়িটা কে যেন খুলে নিয়ে গেছে। কে নিল? কে কে সে? বিলু বলল, আশ্চর্য ব্যাপার তো। বাবলু বলল, কিছুই আশ্চর্য নয়, যে খুন করেছে সে নিজেই এসে খুলে নিয়ে গেছে ওটা। ভম্বল বলল, এ অসম্ভব। এটাই সম্ভব। খুনিরা চিরকাল এই ভুলটাই করে থাকে। খুনের পর ঘটনাস্থলের আশেপাশেই ঘুরে বেড়ায় তারা, কেবল দেখে তার কোনো চিহ্ন কোথাও পড়ে আছে কিনা, অথবা তাকে কেউ সন্দেহ করছে কিনা। বিলু বলল, তাহলে উপায়? এখন আমরা বেরোবো কি করে এর ভেতর থেকে? বাবলু বলল, কোনো উপায় নেই। যতক্ষণ না ওরা ফিরে আসে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। বিলু বলল, আশ্চর্য ব্যাপার তো, এরা সবাই না হয় লাশ নিয়ে ব্যস্ত, কিন্তু দারোয়ান ব্যাবা গেল কোথায়? ভম্বল বলল, দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। বলতে বলতেই দেখা গেল গেট খুলে যাচ্ছে। ওরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল একটা ঝোপের আড়ালে। গেট খুলে কয়েকজন লোক ভেতরে ঢুকল। তাদের একজন হলেন এই ফ্যাক্টরি এবং বাড়ির মালিক, বাকিরা তার বন্ধু বান্ধব। ওরা সবাই ভেতরে এলেন। গেটটা ভিজিয়ে দিয়ে বাড়ির তালা খুলে ঘরে ঢুকলেন। সেই অবসরে ওরাও সকলে বেরিয়ে পড়ল গেট দিয়ে। বাবলুরা বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুপুর গড়িয়ে বিকেল তখন। বাবলু বলল, এখন একবার ময়দানের দিকে আমাদের যাওয়া উচিত। ভম্বল বলল, আমি একটু তফাতে থাকব, কেমন? না হলে ব্যাটা আমাকে চিনে ফেলতে পারে। বাবলু বলল, সেটার আর প্রয়োজন নেই। তার কারণ গাছ থেকে দড়ি যখন খুলেছে তখন আমাদেরকে সে নিশ্চয়ই লক্ষ্য করেছে। বিলু বলল, তারই বা কি মানে আছে? হয়তো সে আমাদের দেখেনি, শুধু দড়িটাই ঝুলতে দেখেছে, তাই খুলে নিয়ে পালিয়েছে সে। বাবলু বলল, যা হোক একটা কিছু হয়েছে, তবে আমরা সবাই একসঙ্গেই থাকব। এই বলে কথা বলতে বলতে ওরা ময়দানের দিকে গেল। কিন্তু কোথায় কে? কোথায় সেই ইরানি যাযাবর? আর কোথায় বা সেই জিপসি মেয়েটা? ছাগল, বাঁদর, কুকুর, তাঁবু সবই উধাও। তাই দেখে হতবাক হয়ে গেল ওরা। ভম্বল বলল, ওহ, সকালে যদি একবার থানায় গিয়ে খবরটা দিতাম, কি ভুলই না করলাম আমরা, অথচ এখন আর মুখই নেই আমাদের। বাবলু বলল, এত ভেঙে পড়ার কিছু নেই। একটা বেলার মধ্যে যাবে কোথায় বাচাধামেরা? ওদের খুঁজে বার আমরা করবই করব। ভম্বলের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর পঞ্চ অকারণেই শুকে বেলাতে লাগলো মাঠের মাটিটাকে, এবং নিজের মনেই রাগে গড়গড় করতে লাগল। পরদিন সকালের কাগজে আবার এক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হলো। তুলসী মিত্তির গার্ডেন লেনের এক বাড়িতে গভীর রাতে রহস্যজনকভাবে চুরি হয়েছে। টাকা কড়ি আর সোনার গয়না মিলিয়ে প্রায় 20,000 টাকার মতো চুরি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই ক্ষেত্রেও চোরের পদচিহ্ন শুধুমাত্র ঘরে, বারান্দায় এবং ছাদের ওপর পাওয়া গেছে, এর বাইরে আর কোথাও নয়। প্রথম খুনির পায়ের ছাপের সাথে এই ছাপ হুবহু মিলে যাচ্ছে। খবরটা দেখেই পাণ্ডব গোয়েন্দারা দলবদ্ধভাবে ছুটল ঘটনাস্থলে। গলির মুখে একটা ছোটখাটো ভিড় হয়ে আছে। সেখানে বাবলুর চেনা জানা একজন ছিল। বাবলু জিজ্ঞাসা করল, কাদের বাড়ি চুরি হয়েছে? সে একজন বেটে কালো লোককে দেখিয়ে দিল। বাবলু চিনল লোকটাকে, রেলের ক্যান্টিনে কাজ করে। অনেকদিন আগে যখন ওদের পাড়ায় ভাড়া থাকতো লোকটা, তখন একবার ক্যান্টিন থেকে আনা চপ কাটলেট ওদের খাইয়েছিল। বাবলু ভেবে পেল না এর মধ্যে লোকটা এত টাকা কি করে করল। যাই হোক, এরকম চুরি সত্যিই অভাবিত। ওরা অনেকক্ষণ ধরে আশেপাশে ঘোরাঘুরি করল, কিন্তু কেই বা ওদের পাত্তা দেবে। ওরা নিজের মনেই আর একটু এগিয়ে গেল। হঠাৎ এক জায়গায় ডুগডুগ ডুগডুগ আওয়াজ। ডুগডুগির আওয়াজ শুনে এগিয়ে গেল ওরা। দেখল যে মাঠে শীতলা পুজো হয় সেই মাঠের ওপর খেলা দেখাচ্ছে সেই ইরানি যাযাবর আর সেই জিপসি মেয়েটা। অপূর্ব সুন্দরী। ইরানিটাও যেন লালমুখ একটা দানব। একসঙ্গে 20টা সোডার বোতল সে একটা ছুটছে, একটা লুপছে। কি অপূর্ব ব্যালেন্স! বোতলগুলো যেন শূন্যে ঘুরপাক খাচ্ছে, অথচ সে একের পর এক ডান হাতে বা হাতে লুপেই ছুড়ে দিচ্ছে। সে দৃশ্য দেখার মতো। সেই কুকুর, ছাগল, বাদর সবই আছে।
জিতসি মেয়েটা ডুগডুগি বাজিয়ে ঘুরপাক খাচ্ছে চারিদিকে। পাণ্ডব গোয়েন্দারা প্রথম একটা মহাবিস্ময় সেই খেলা দেখতে লাগলো। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্চু অবাক হয়ে বোতলের ম্যাজিক দেখছে, আর বাবলু এক দৃষ্টে চেয়ে আছে ইরানিটার পায়ের দিকে। পায়ের প্রতিটি ছাপ ধুলোর মাঠে আঁকা হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। বাবলু বিলুর কায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, কালকের রহস্যজনক চুরিও এই ব্যাটাই করেছে। সে তো জানা কথা, আমি একে ফলো করব। তোরা এক কাজ কর, এখানে আর থাকিস না, ঘরে গিয়ে স্নান খাওয়া করে তৈরি হয়ে নে। ভম্বল, তুই বরং খেদেই চট করে চলে আয়। তুই এলে তারপর আমি যাব। বিলু, বাচ্চু আর বিচ্চু মিত্তিরদের বাগানে থাকবি, পঞ্চও থাকবে তোদের সঙ্গে। আমি খবর দিলেই চলে আসবি, কেমন? বেশ, তাই বলে ওরা চলে গেল। তারপর বাবলু দর্শকদের ভেতর মিশে খেলা ও খেলোয়াড়কে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো। বোতলের খেলা শেষ হতেই একটার পর একটা পয়সা পড়তে লাগলো মাঠের ওপর। 10, 5 সিকি। ইরানি যাযাবরটা তখন ঘরমাক্ত কলিবরে একটা গাছতলায় বসে বিশ্রাম নিতে লাগলো। বাবলুও নিজের মনে এটা সেটা দেখার ছলে লক্ষ্য করতে লাগলো চারদিকে। ইরানিটা হঠাৎ বাজখাই গলায় বলল, এই, কি চাই তোমার? কিছু না, তোমার বোতলের খেলা আমার খুব ভাল লেগেছে। বিকেলে আবার হবে, দেখতে এসো। এখন যাও, আমরা এবার রান্না করে খাওয়া দাওয়া করব। বিকেলে তোমাদের আরও সব বন্ধুবান্ধব থাকে তো ডেকে আনবে, বুঝলে? বাবলু হ্যাঁ বলেও সামনে থেকে চলে এলো, তবে দূরে একটা মোড়ের মাথায় বসে রইল চুপচাপ। ভম্বল না আসা পর্যন্ত ওইভাবেই থাকবেও, তারপর ভম্বলকে পাহারায় রেখে খেতে যাবেও। ভম্বল এলো প্রায় ঘন্টা দেড়েক পরে। নিজের জায়গায় ভম্বলকে বসিয়ে বাবলু ঘরে চলে গেল। বাবলুর মনে জোর প্রতিজ্ঞা, খুনি তস্কর ইরানিটাকে আজই বামাল সমেত ও ধরাবেই ধরাবে। বিলু, বাচ্চু আর পঞ্চ অপেক্ষা করছিল মিত্তিরদের বাগানে। বাবলু গিয়ে ওদের ডাকল। ওরা সকলেই খেদে একদম তৈরি। ভালো, আজ বিকেলে বোতলের খেলা আবার হবে। সেই খেলা দেখার ভেতরেই আমাদের কাজ করে ফেলতে হবে। কি করে কি করবি? কিছুই ঠিক করিনি। ঘটনা যেভাবে ঘটবে বা সুযোগ যখন যেমন পাবো তেমনই কাজে লাগাবো। বলতে বলতে ওরা সেই মাঠটার কাছে গেল। কিন্তু এ কি, কোথায় ভম্বল, আর কোথায় সেই ইরানি যাযাবর আর সেই টিপসি মেয়েটা? তাদের তাঁবুরও কোনো চিহ্ন নেই। বাবলু বলল, ওরা নিশ্চয়ই পাত্তারি গুটিয়েছে এবং ভম্বল ওদের পিছু নিয়েছে, কিন্তু কোন দিকে গেল ওরা তা কি করে জানা যায়? বিলু বলল, ভম্বল না ফেরা পর্যন্ত কিছুই জানা যাবে না। বাচ্চু বিচ্চু বলল, তার মানে আজ কিছুই হচ্ছে না। বাবলু বলল, তবে একটা কাজ হবে। বিলু বলল, কি কাজ? খুনির পায়ের ছাপ আর এই ইরানির পায়ের ছাপ মিলছে কিনা জানা যাবে। বলেই বাবলু সেই কাঠি দিয়ে মেপে দেখল পায়ের ছাপ, আর মেপে দেখেই সল্লাসে চিৎকার করে উঠল, হুররে, মিলেছে, ছাপ হুবহু মিলে গেছে। বাচ্চু বিচ্চু বলল, তাহলে এখনই পুলিশকে জানাই চলো, আর দেরি করা কোনো মতেই ঠিক হবে না। এখনই নয়, আমাদের কাজ আরও একটু এগিয়ে গেলে তারপর ডাকবো পুলিশ। এমন সময় হঠাৎ রাস্তার ওপর কি যেন দেখে চেঁচিয়ে উঠল বিলু, বাবলু, শিগগির আয়। বাবলু যাবার আগেই বাচ্চু বিচ্ছু ঝুঁকে পড়েছে। বাবলুও গিয়ে ঝুঁকে পড়ে দেখল রাস্তার তেমাথার মোড়ে ছোট ইটের টুকরো ঘষে কে যেন একটা তীর চিহ্ন এঁকে পথ সংকেত করে রেখেছে। বিলু বলল, এ নিশ্চয়ই ভম্বলের কাজ। বাবলু বলল, অবধারিত। এই চিহ্ন যদি রাস্তার প্রত্যেক মোড়ে থাকে তাহলে জানব ভম্বল ছাড়া আর এ কাজ অন্য কারণ নয়। সেই চিহ্ন ধরে যেতে যেতেই পরপর কয়েকটি মোড়ে পথ সংকেত দেখতে পেল। সেই চিহ্ন শেষ হল চ্যাটারহাটের কাছে। একটা বড় মাঠে দেখা গেল ইরানি যাযাবর তার তাঁবু ফেলছে। জিপসি মেয়েটা কেমন এক সুন্দর ভঙ্গিতে বসে বসে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলটাকে। আর এই ছাগলটাকে লক্ষ্য করতে গিয়েই বাচ্চু বলে উঠল, বাবলুদা, ওই দেখো আমাদের সেই দড়িটাকেই কেটে ছোট করে ছাগল বেঁধেছে। বাবলু বলল, আরে তাই তো, কিন্তু ভম্বল কোথায়? ভম্বলকে দেখছি না কেন? বিচ্ছু বলল, সে বোধহয় আমাদের খোঁজেই। বাবলু বলল, হয়তো। বিলু বলল, চোরাই মালগুলো সব এদের তাঁবুর ভেতরেই আছে, একবার কোনো রকমে ঢুকে দেখতে পারলে হতো। কিন্তু কি করে যে ঢুকবে তা ওরা ভেবেও পেল না। তাঁবুর মুখেই বাধা আছে অ্যালসেশিয়ানটা। পঞ্চুকে দেখে সে ল্যাজ নাড়ছে, পঞ্চও ল্যাজ নাড়ছে তাতে দেখে। ওরা দূর থেকে ওদের লক্ষ্য করতে লাগলো। আরও অনেক ছেলেমেয়েও 2-4 জন বড় লোকের ভিড়ও জমতে শুরু করেছে সেখানে। এমন সময় হঠাৎ ভম্বল হাঁপিয়ে হাঁপিয়ে এসে হাজির হলো সেখানে। বাবলু বলল, কিরে, কোথায় গেছিলি? আমাদের ডাকতে? দূর, তোদের ডাকতে যাব কেন? তোদের জন্য তো পথ নির্দেশ করেই রেখেছিলাম। আমি অন্য কাজে গেছিলাম। কি কাজে? যে কাজে গেছিলাম তাতে সাকসেসফুল হয়ে এসেছি। বেটা ইরানি ষষ্ঠী পুজো করবো আজই ধরবো বেটাকে, একটু রাত্রি হোক। কি করে কি করবি? ওই অ্যালসেশিয়ানটাকে বাগাতেই তো হিমশিম খেয়ে যেতে হবে।
আরে আমার নাম ভোম্বল, জনি দ্রকে পল্টন বসেছিল, ওকে বলতেই সেই গিয়ে ঠাকুর ফার্মেসি থেকে এক শিশি ক্লোরোফর্ম জাতীয় কড়া ওষুধ ম্যানেজ করে এনেছে। বাবলু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, এইভাবে বলল, সত্যি? তা যদি হয় তবে এটা ছেঁড়া ন্যাকড়ায় ঢেলে সেটা কুকুরটার দিকে ছুড়ে দিল। বাবলু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, ফিসফিস করে বলল, সত্যি? তা যদি হয় তবে তো ওটা একটা ছেঁড়া ন্যাকড়ায় ঢেলে কুকুরটার দিকে ছুঁড়ে দিলেই হবে। ও বেটা ওটা শুঁকবে, আর তারপরেই হবে কেল্লা ফতে। বিলু নাড়িয়ে বলল, শুধু তাই নয়, ওই ন্যাকড়া, ইরানিটা আর ওই জিপসি মেয়েটাকেও শোঁকানো হবে, তাহলেই আমাদের সুবিধে হবে। পাণ্ডব গোয়েন্দারা এই জয়ের গৌরবটা মনে মনে একবার কল্পনা করেই আনন্দে অধীর হয়ে উঠল। তারপর শুধু অপেক্ষা, কখন সেই শুভকণ্ঠে আসবে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। তারপর চারদিক অন্ধকারের একটা কালো চাদরে আস্তে আস্তে ঢেকে গেল। যাযাবরদের তাঁবুতে আলো জ্বলে উঠল। ওই জিপসি মেয়েটা, নিশ্চয়ই ইরানিটার বউ, সে আলো জেলে তাঁবুর সামনে বসে ছুঁতো বার করে তার একটা পুরনো ঘাগড়া সেলাই করতে বসল। আর ইরানিটা বাইরে ঘাসের ওপর শুয়ে রইল। ওর পোষা বাঁদরটা কখনো ইরানিটার বুকে পিঠে, কখনো বা ছাগলটার পিঠে গিয়ে বসছে। আবার মাঝে মাঝে ওই কুকুরটারও ল্যাজ টেনে কে পালিয়ে এসে ওকে রাগিয়ে দিচ্ছে। মানে যত রকমের বাঁদরামো করা যায় তাই করতে লাগলো বসে বসে। বাবলু আর থাকতে না পেরে বলল, আর তো ধৈর্য ধরতে পারছি না, কি করি বলতো? বিলু ঘড়ি দেখে বলল, 7:30 হয়ে গেছে, মাস্টার মশাইয়েরও আসবার সময় হয়ে গেছে। ভম্বল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আর ও আক্ষেপ করে লাভ নেই। এমন সময় দেখা গেল ইরানিটা উঠে দাঁড়ালো। তারপর জিপসি মেয়েটাকে কি যেন বলে বাঁদরটাকে কাঁধে বসিয়ে রাস্তায় নেমে এলো। ওর কোমরে জড়ানো একটা নাইলনের মোটা দড়ি। বিলু ইশারা করে বলল, এই তো চান্স, জিপসিটা তাঁবুতে ঢুকলেই। বাবলু ওকে থামিয়ে দিয়ে বলল, না, আগে এই ব্যাটার পিছু নিতে হবে, দেখতে হবে ব্যাটা কোথা যায়, তারপর ফিরে এসে ওরা তাঁবুতে ঢুকে ঘুমোলে গভীর রাতে কাজটা করব। বাচ্চু বিচ্চু বরং বাড়ি চলে যাক। বাচ্চু বিচ্চু একসাথেই বলে উঠল, কখনোই না, যা করব সবাই একসঙ্গেই করব, এর জন্যে বাড়িতে বকুনি খেতে হলে খাবো। পাণ্ডব গোয়েন্দারা এখন সত্যিকারের ডিটেকটিভদের মতো লোকটার পিছু নিল। ওই ইরানিটা রাতের অন্ধকারে এ পথ সে পথ ঘুরে একটা সরু গলির ভেতর ঢুকে পড়ল। ওরাও দেয়াল ঘেঁষে একেবারে অন্ধকারে মিশে গিয়ে তাকে ফলো করতে লাগল, এমনভাবে যাতে লোকটা ওদের দেখতে না পায়। ইরানিটা হঠাৎ থমকে দাঁড়ালো, এদিক ওদিক করে দু একবার তাকিয়েও দেখল। তারপর সেই নাইলনের দড়িটা বাঁদরটার হাতে দিয়ে ওকে ছেড়ে দিল। পরক্ষণেই একটা অদ্ভুত জিনিস দেখা গেল। বাঁদরটা উপর থেকে দড়িটা ঝুলিয়ে দিল, আর ইরানিটা সেই দড়ি ধরেই একটা বাড়ির ছাদে উঠে গেল এবং বেশ কিছুক্ষণের মধ্যেই একটা ঝোলাই করে কী সব যেন নিয়ে নেমে এলো। এসে দড়িটা ধরে নাড়া দিতেই বাঁদরটা ওপর থেকে দড়ি খুলে দিল। তারপর আবার যে পথে এসেছিল সেই পথেই ফিরে চলতে লাগল। বাবলু মুখ টিপে হেসে বলল, এইবার বুঝেছি ঘুঘু তুমি কি করে ধান খাও। বিলু বলল, এ যে ম্যাজিকের পর ম্যাজিক রে ভাই। বাবলু তখন ফিসফিস করে পুরো ব্যাপারটা বোঝাতে লাগলো। এই জন্যেই ঘরের ভেতরে বা ছাদে পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। ফ্যাক্টরির মার্ডারের কেসটাও ঠিক এইভাবেই ঘটেছে। বাগানের দিক থেকে ওই বাঁদরটা দোতলার ছাদে বা বারান্দায় হুক লাগানো দড়িটা আটকে দিয়েছে, আর তাই ধরে ও ব্যাটা ওপরে উঠেছে। তারপর চুরি করতে গিয়ে বেগতিক দেখে খুন করেছে, না হয় খুন করেই চুরি করেছে। নিচে মেশিনের শব্দে খুনের চিৎকার কারোর কানেও যায়নি। তারপর ওই বাঁদরটা ওই দড়ি হুক সমেত আবার লাফিয়ে এসে গাছের ডালে আটকে দিলে সেই দড়ি ধরেই ও বারান্দার থেকে নেমে এসেছে। কাজেই ছাদ বা বারান্দায় ছাড়া আর অন্য কোথাও ওর পায়ের ছাপ পাওয়া যায়নি। ইরানিটার পিছু পিছু
ওরা আবার সেই মাঠের কাছে ফিরে এলো, যেখানে ওরা তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে। জিপসি মেয়েটা তখন কাঠকুটো জেলে রান্না চাপিয়েছিল। একটু পরেই রান্না শেষ করে কুকুরটাকে ছেড়ে দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে পর্দা নামিয়ে দিল। সময় এসে গেছে। ভোম্বল মুখে নাকে রুমাল জড়িয়ে নিল, ন্যাকড়াটায় খুব সাবধানে ওষুধটা ঢেলে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। যেই না দেওয়া, কুকুরটা অমনি ছুটে এসে সেটা শুঁকতে লাগল। তারপর বারবার সেটা নিয়ে কামড়াকামড়ি করতে করতে একসময় নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। পাণ্ডব গোয়েন্দারা এবার নিশ্চিন্ত হয়ে মাঠে ঢুকল। তাঁবুর ভেতর আলো জ্বলছে। এর মধ্যেই নিশ্চয়ই ওরা ঘুমিয়ে পড়েনি। বাবলু খুব সাবধানে উঁকি মেরে ভিতরটা দেখল। তারপর বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্চু সবাই দেখল। একটা ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে জিপসি মেয়েটা কি যেন দেখছে, আর সেই ইরানিটা একটা ঢোলের ভিতর অনেক কিছু লুকিয়ে রাখছে। রেখে আবার এমনভাবে ছাউনি পরিয়ে দিল যে ওর ভিতরে কিছু থাকতে পারে তা কেউ ধারণাই করতে পারবে না। বিলু হঠাৎই ফিসফিস করে বলল, জিপসি মেয়েটার গলায় একটা হীরের নেকলেস রয়েছে মনে হচ্ছে না? এই নেকলেস কাউকে খুন করে নিয়ে এসেছে। ভোম্বল বলল, এবার তাহলে পুলিশে খবর দিই? বাবলু ইশারায় বলল, একটু পরে। জিপসি মেয়েটা অনেকক্ষণ ধরে নেকলেসটা পরে আয়নায় নিজেকে দেখল। তারপর সেটা খুলে মাথার বালিশের নিচে চাপা দিয়ে শুয়ে পড়ল। ইরানিটাও ঢোলটা টাঙিয়ে রেখে একপাশে শুয়ে পড়ল। ছোট্ট লণ্ঠনটা সমানে জ্বলতে লাগল। 2-5 মিনিট সব চুপচাপ। তারপরই ভেসে এলো ভয়ঙ্কর নাক ডাকার শব্দ। ভোম্বল আবার একটু ন্যাকড়াতে ওষুধ ঢেলে সেটা ইলানিটার নাকের কাছে চেপে ধরল। দেখতে দেখতে নাক ডাকা থেমে গেল। তারপর যেই না সেটা জিপসি মেয়েটার দিকে নিয়ে যাবে, অমনি সে লাফিয়ে চিৎকার করে উঠে দাঁড়ালো। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ওর এক হাতে লকলক করছে একটা ধারালো ছোড়া। মেয়েটার চোখ দুটোও যেন ইস্পাতের ফলার মতো মেকে গেল। সে হাত উঁচিয়ে ছোড়াটা যেই না বাবলুকে মারতে যাবে, অমনি পঞ্চু এক ঝাটকায় মেয়েটার হাত শক্ত করে কামড়ে ধরল। পঞ্চুর কামড়ে মেয়েটার হাত মেকে গেল। বাবলু এক ঝটকায় ছোড়াটা কেড়ে নিল। তারপর সেই ছোড়াই ওর বুকের কাছে ঠেকিয়ে ভোম্বলকে বলল, ভোম্বল, পুলিশ। ভোম্বলকে থানা পর্যন্ত যেতে হলো না। পথেই পুলিশের ভ্যান দেখতে পেয়ে সব কথা খুলে বলল। হাওড়া থানার দারোগা বাবু ওকে ভালোই চিনতেন। এটা শিবপুর থানার এলাকা। ফোনে কথা হয়ে যেতেই ভ্যান বোঝাই পুলিশ সব হৈ হৈ করে এসে হাজির হলো। তার সঙ্গে এলাকার অনেক লোক। পঞ্চু তখনও জিপসি মেয়েটার হাত কামড়ে ধরে বসে আছে, আর বাবলু সেই ছোড়া ঠেকিয়ে রেখেছে ওর বুকে। বিলু, বাচ্চু আর বিচ্চু ঘুমন্ত ইরানিটাকে পাহারা দিচ্ছে। পুলিশ এসেই দুজনের হাতে হাতকাড়ি লাগালো। তারপর সমস্ত মালপত্র উদ্ধার করে পাণ্ডব গোয়েন্দাদের বুদ্ধির প্রশংসা করে ওদের প্রত্যেককে গাড়িতে তুলে নিল। সবাই অবাক হয়ে গেল এই অদ্ভুত ব্যাপারটা দেখে। কয়েকটা ছোট ছোট ছেলেমেয়ে যে এই সব কাণ্ডকারখানা করে এত বড় একটা খুনি ও চোরকে ধরিয়ে দেবে তা কেউ ভাবতেও পারেনি। গাড়িতে উঠে বাবলুর গলায় ছিল শুধু আনন্দ। জোরে বলে উঠল, 3 চেয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা। অন্যেরা সবাই মিলে চিৎকার করল, হিপ হিপ হুররে। আর পঞ্চুও ডেকে উঠল, ভৌ ভৌ ভৌ। তাহলে এই পর্যন্তই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার দ্বিতীয় অভিযান, জিপসি রহস্য। আমরা কিন্তু একটা একদম নতুন চ্যানেল, সবে পথ চলা শুরু করেছি। আপনাদের এই এনকারেজমেন্ট, এই সাপোর্টটুকু আমাদের জন্য ভীষণ জরুরি। তাই আজকের পরিবেশনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হবেন এই আশা রাখি। এরকম আরও রোমাঞ্চকর কাহিনীর জন্য কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমরা প্রত্যেক সানডে ঠিক রাত 8টায় একটা করে নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসি। পুরোটা মন দিয়ে শোনার জন্য এবং এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের সপ্তাহে।